আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইন শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি স্বপ্নিল হাসান তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এখন আমরা পড়ব যেটার অধ্যায় হচ্ছে 7, অধ্যায় 7 সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। যে টপিকটা অধ্যায়টার যে নাম সেটা হচ্ছে বাংলাদেশের জলবায়ু, এবং যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে পার্ট 3 জলবায়ুর পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগেরই একটা অংশ, যেটা অংশটার নাম হচ্ছে নদী ভাঙন। এবং এটা পাঠ শেষে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে নদী ভাঙন সম্পর্কে ভালোভাবে জানতে পারবো। তো প্রথমেই দেখো, আমরা কিন্তু লাস্ট ক্লাসে বন্যা সম্পর্কে জেনেছিলাম এবং আজকে নদী ভাঙন সম্পর্কে জানবো। আর এর আগে আমরা আরো যে সকল বিষয় সম্পর্কে জেনেছিলাম সেগুলো সম্পর্কে কিন্তু আমরা এখন যে পূর্ণালোচনা করব, সেই পূর্ণালোচনায় কিন্তু আমরা একটু যে আমাদের যে ফ্ল্যাশ ব্যাকে কিন্তু আমরা যাব। সেক্ষেত্রে যেটা হবে, বিভিন্ন তথ্য, তারপর বিভিন্ন কিছু সম্পর্কে যে আমরা জেনেছিলাম সেটা সম্পর্কে অনেক সময় হয় কি আমরা কিন্তু ভুলে যাই, বা আমাদের স্মৃতি থেকে কিন্তু ব্যাপারগুলো চলে যায়। সেই ব্যাপারগুলো কিন্তু আমরা যখন রিভাইজ করি বা পূর্ণালোচনা করি, সেই সময়টাই কিন্তু আসলে আমরা আবার নতুন করে অন্তঃস্থ করতে সক্ষম হই বা অন্তঃস্থ করতে পারি। সো লেখাপড়া অনলাইন নিয়ে কিছু কথা বলে দেন আমরা আমাদের রিভাইজ যে সেশনটি রয়েছে সেটিতে যাব। তো প্রথমে লেখাপড়া অনলাইন নিয়ে বলি। লেখাপড়া অনলাইন কিন্তু আসলে তোমাদের সকলের জন্য সৃজনশীল একটা শিক্ষা সহায়ক আধুনিক পদ্ধতি, যেটা হচ্ছে তোমাদের পাশে থেকে তোমাদের লেখাপড়ার যে যাত্রাটা আছে সেই যাত্রাটাকে আরো দ্রুততা প্রদান করবেন। সো লেখাপড়া অনলাইনের আসলে মূল যে মোটিভটা, সেই মূল মোটিভটা কি? লেখাপড়া অনলাইনের মূল মোটিভ হচ্ছে সকলের জন্য 100% যে শিক্ষার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নিশ্চিত করা। এবং সকলের জন্য যখন আমরা 100% শিক্ষার যে জায়গাটা, সেই জায়গাটা যদি নিশ্চিত করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের বেশ কিছু যে দিক রয়েছে সেই দিকগুলো মনে রাখতে হবে, বা বেশ কিছু দিকের কথা চিন্তা করে আমাদের এই কথাটা বলতে হবে। সেক্ষেত্রে কিন্তু প্রথমে চলে আসবে সেটা হচ্ছে যে অধিকাংশ যে পরিবার রয়েছে, সে পরিবারগুলোর কিন্তু আসলে লেখাপড়ার পেছনে যে অর্থটার প্রয়োজন হয়, সেই অর্থটা ব্যয় করতে কিন্তু আসলে অনেক বেগ পোহাতে হয়। সো সেক্ষেত্রে কিন্তু আসলে এটা একটা সমস্যা রয়েছে। আবার নানান ক্ষেত্রে নানান ধরনের সমস্যা রয়েছে। এর মধ্যে আরো কিছু সমস্যা রয়েছে যে অনেকে হচ্ছে তোমার কাজ করে নিজের লেখাপড়ার খরচ নিজে চালাও, সেক্ষেত্রে কিন্তু আসলে সময়ের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাই সমস্যা রয়েছে। তো ওভারঅল যে ব্যাপারগুলো রয়েছে, সেই ব্যাপারগুলোর কথা মাথায় রেখে সেই সব ধরনের বিষয় বিবেচনা করে আমাদের লেখাপড়া অনলাইন কিন্তু তোমাদের জন্য একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, যেটা সম্পূর্ণ সৃজনশীল পদ্ধতিতে তোমাদেরকে পাঠদান করানো হয়। এবং তোমাদের শিক্ষার সহায়ক বলা হচ্ছে এই কারণে যে লেখাপড়া অনলাইনের সাথে যখন তোমরা থাকবে, তোমাদের কিন্তু একাধারে কোনো প্রকার গাইড বইয়ের প্রয়োজন পড়বে না, কোনো প্রকার কোচিং সেন্টারের প্রয়োজন পড়বে না, কোনো হোম টিউটরের। তো লেখাপড়া অনলাইনের সাথে থাকলে একসাথে তোমাদের যে প্রতিষ্ঠানের বাইরে যে সহায়ক জিনিসগুলোর প্রয়োজন হয়, সেইগুলো কিন্তু কিছুই আর পরবর্তী সময়ে প্রয়োজন হবে না। সো দেখো, যে অধ্যায়টি প্রথমে আমরা নাম জানলাম সপ্তম অধ্যায় বাংলাদেশের জলবায়ু। সো প্রথমে যে কনসেপ্টটা আমাদেরকে দেয়া হয়েছে এই বইয়ের প্রথম দিকটাতে, সেটা হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু নিয়ে। যেটা হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি। যদি তোমাদের কাছে যারা তোমাদের মনে আছে, তারা কিন্তু এখনই কমেন্ট সেকশনে তোমরা লিখে ফেলতে পারো। সেই সাথে সাথে কিন্তু তাহলে আমরা বুঝতে পারবো যে কাদের আসলে বেশি মনে থাকে এবং কারা বেশি অ্যাটেন্টিভ থাকো ক্লাসগুলোতে। সো আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে মূল পার্থক্য হচ্ছে সময় নিয়ে। সো আবহাওয়া হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়, কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা এবং হচ্ছে তোমার বাতাসের যে তাপ রয়েছে, সেই তাপের যে পরিমাপ করা হয় সেটাকে আবহাওয়া বলে। যে জিনিসটা আসলে একদিনেরও হতে পারে, কয়েক ঘন্টারও হতে পারে। কিন্তু তাপমাত্রা হচ্ছে কোন একটি নির্দিষ্ট স্থানের 30 থেকে 40 বছরের যে গড় আবহাওয়া রয়েছে সেটা। সো আবহাওয়া ও জলবায়ু একই মনে হলেও আলটিমেটলি কিন্তু এই জিনিস দুটো এক নয়। সো এটা আমরা জানলাম প্রথম। তারপর বাংলাদেশের যে জলবায়ুর প্রকৃতি রয়েছে সেটা সম্পর্কে জেনেছি। আমরা কিন্তু জানি যে বাংলাদেশের যে জলবায়ু সেটা মৌসুমী জলবায়ু নামে পরিচিত, কারণ জলবায়ুর কিন্তু আসলে বিভিন্ন প্রকার তারতম্য রয়েছে এবং নাতিশীতোষ্ণ কিন্তু আসলে বলা হয় বাংলাদেশের আবহাওয়াকে। এর কারণ হচ্ছে শীত যে মৌসুমটা রয়েছে, সেই শীত মৌসুমটা কিন্তু আসলে, আর গ্রীষ্ম যে মৌসুমটা রয়েছে, কোনোটিই কিন্তু আসলে প্রচন্ড আকারে নয়, দুইটাই কিন্তু একটা ইকুয়ালিটির মধ্যে কিন্তু আসলে থাকে। সো এখানে কিন্তু অনেক ডিটেলস দেওয়া আছে যে কখন কখন এবং কোন কোন স্থানে বেশি শীত পড়ে এবং কোন কোন স্থানে বেশি গরম হয়, কোন কোন স্থানে আসলে বেশি গ্রীষ্মকালে বেশি তাপ থাকে, সেগুলো সম্পর্কে জানতে পেরেছি। তো বাংলাদেশের যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তন সম্পর্কে কিন্তু আলটিমেটলি আমরা জানতে পারছি যে বিভিন্ন ধরনের কালো
ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, এই কারণে কিন্তু আসলে গ্রিন হাউস ইফেক্ট তৈরি হচ্ছে, এবং এই গ্রিন হাউস ইফেক্টটা তৈরি হচ্ছে কিন্তু দূষিত ধোঁয়ার দ্বারা, যেগুলো কিন্তু আসলে আমাদের বায়ুমণ্ডলকে ক্ষতিগ্রস্ত করছে। এবং আমাদের বায়ুমণ্ডল যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের ক্ষতি হওয়ার চান্স অনেকটা বেড়ে গেছে। আর গ্রিন হাউস গ্যাস কিন্তু আসলে থাকলে কিন্তু অক্সিজেনের পরিমাণও কিন্তু কমে যায়। সো এই ব্যাপারগুলোও কিন্তু আমরা জানতে পেরেছি। তারপর জলবায়ু পরিবর্তন হয় বিভিন্ন কারণে, এবং জলবায়ু পরিবর্তনের হওয়ার ফলে কিন্তু আলটিমেটলি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়। সো প্রাকৃতিকে যখন আমরা ক্ষতি করি সে কারণে কিন্তু আলটিমেটলি প্রাকৃতিক তার যে রূপ, সেই রূপটাকে দুর্যোগের যে রূপ সেই রূপ নিয়ে নেয়। প্রথমে আমরা জেনেছি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সম্পর্কে, পরবর্তী সময় আমরা জেনেছি বন্যা সম্পর্কে, আজকে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে নদী ভাঙন সম্পর্কে জানবো। আর নদী ভাঙন কথাটি যদি বলতে যাই, বন্যার সময় বলেছিলাম যেমন নিচু অঞ্চলে যারা মানুষ রয়েছে, এবং নদী ভাঙন সবচেয়ে বেশি পরিচিত কারা নদী ভাঙনের সাথে, সেই কথা যদি বলতে যাই তাহলে তারাও কিন্তু আসলে নদীর তীরবর্তী যে মানুষগুলো রয়েছে এবং চরাঞ্চল। অনেক সময় এটা হয় যে নদীর মাঝখানে যে চর থাকে সেই চরে কিন্তু আসলে লোকবসতি থাকে, এবং সেই চরগুলো কিন্তু প্রায় প্রতি বছরই কিন্তু নদী ভাঙনের সময় কিন্তু যে সিজনটা থাকে সেই সিজনটাই কিন্তু প্রতি বছরই চরগুলোর ভাঙা হয়, এবং নদীর পাড়গুলোও কিন্তু ভেঙে যায়, এবং একটা পাড় কিন্তু ভাঙে এবং অন্য একটা পাড় করে, এবং এই নিয়ে কিন্তু আসলে একটা গানও আছে, নদীর একুল ভাঙে ওকুল করে। তো এই যে ব্যাপারগুলো নদী ভাঙার সাথে কিন্তু আসলে নদীর পাড়ের মানুষরা এবং চরাঞ্চলে বসবাসকৃত যে মানুষগুলো রয়েছে তাদের সাথে কিন্তু এই ঘটনাটা একদম অ্যাটাচড একটা ঘটনা হয়ে গেছে, এবং এতই পরিচিত তারা এই ঘটনার সাথে যে প্রথম অবস্থায় কিন্তু তারা খুব বেশি কষ্ট হতেন, এবং কষ্ট তো হয়ই, খুব বেশি ডিসহার্টেডও তারা হয়, এবং তাদের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতিও কিন্তু হয়। তারপরেও কিন্তু নদীর সাথে কিন্তু তারা তাল মিলিয়ে নিয়েছে, এবং তারা কিন্তু আসলে ওই সময়টায় তাদের সবকিছু নিয়ে চলে আসে অন্য একটা স্থানে, এবং সেখান থেকে আবার যখন তাদের কোনো এক সময় ওই জায়গাগুলো জেগে যায়, নদীতে আবার ওই ওই রকম ওই জায়গাটা আবার ভেসে ওঠে, তখন কিন্তু আবার ভেসে ওঠে না, অ্যাকচুয়ালি ওই জায়গাগুলো আবার জেগে যায়। সো সেই সময়টায় কি হয়, সেই সময়টায় কিন্তু তারা আবার ওইখানে বসতি স্থাপন করে। সো দেখো, নদী ভাঙন বাংলাদেশের একটি নিয়মিত দুর্যোগ। নদী ভাঙন যে দুর্যোগটা, সেই দুর্যোগটা যেমনটি আমি তোমাদেরকে বললাম যে খুবই নিয়মিত একটা দুর্যোগ বাংলাদেশের জন্য, যেটা প্রায় প্রতি বছরই কিন্তু হয়ে থাকে। দেখো এখানেও বলেছে প্রতি বছর বিশেষ করে বর্ষা মৌসুমে নদী ভাঙন দেখা যায়। বর্ষার যে মৌসুমটা থাকে সেই সময় কিন্তু পানির যে স্রোতটা থাকে সেই স্রোতটাও কিন্তু বেশি থাকে। নদী ভাঙনের একটি কারণ হলো বাংলাদেশের নদীগুলোর গতিপথের ধরন। সো বাংলাদেশের যে নদীগুলোর গতিপথ, সেই কারণেও কিন্তু আসলে নদী ভাঙনটা সংগঠিত হয়ে থাকে। আমাদের অনেক নদীরই কিন্তু গতিপথ আঁকা বাঁকা। সো আমাদের যে নদীপথগুলো রয়েছে, আমরা যদি কেউ কখনো নদী ভিজিট করে থাকি তাহলে দেখতে পাবে যে আমাদের নদীগুলো কিন্তু বেশ আঁকা বাঁকা। আর আমার বাড়ি হচ্ছে পদ্মার পাড়ে, সো আমাদের যে পদ্মা নদীটা রয়েছে সেটাও কিন্তু খুব আঁকা বাঁকা। কেউ যদি নদীপথে ভ্রমণ করে থাকে কখনো, আর যদি সেটা সুন্দর হয় কখন কখন আমি তোমাদেরকে বলি, একদম সকালবেলা কিন্তু ভ্রমণটা সুন্দর হয়, বিকেলে, শেষ বিকেলে, সন্ধ্যায় বা একদম গভীর রাতেও কিন্তু নদী এর যে ভ্রমণের ব্যাপারটা সেটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস থাকে। সো গভীর রাতে যারা নদী ভ্রমণ করেছে এভাবে আর পদ্মা ভ্রমণ করেছে, তারা কিন্তু আসলে অন্যরকম একটা তৃপ্ততা কিন্তু তাদের মধ্যে থাকে। সো সেই নদীর যে ভালো লাগার বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা না করে নদীরই একটা বিরূপ রূপ যেটা নদী ভাঙন, সেটা নিয়ে আলোচনা করছিলাম, সেটাই চলে যাই আবার। দেখো, নদীগুলোর যে গতিপথের ধরন সেটা কিন্তু আসলে খুবই আঁকা বাঁকা ধরনের হয়ে থাকে নদীগুলো। সো সেক্ষেত্রে কি হয় যে নদীর বাঁকগুলো ঘন ঘন থাকে। সো ঘন ঘন কিন্তু নদী বাঁক নেয়, এবং ঘন ঘন বাঁক থাকার ফলে কিন্তু পানির প্রবাহ, প্রবল স্রোত সোজা পথে প্রবাহিত হতে পারে না। সো নদীগুলো যেহেতু টার্ন নেয় বা বাঁক নেয়, সেক্ষেত্রে কিন্তু পানির যে প্রবল স্রোতটা থাকে বা পানির যে স্রোতধারাটা থাকে সেটা কিন্তু সোজা একটা ফ্লুয়েন্ট লাইনে যেতে পারে না, যেহেতু ধরো নদীটা এইভাবে টার্ন এবং এইখান থেকে পানি আসতেছে। তো সেক্ষেত্রে কিন্তু পানিটা এখানটায় বাধাপ্রাপ্ত হয়, এবং সেক্ষেত্রে কিন্তু আসলে ওইখানে একটা ভাঙনের সৃষ্টি হয়। দেখো, সেটাই কিন্তু এখানে বলেছে, সোজা পথে প্রবাহিত হতে পারে না, না পেরে নদীর পাড়ে এসে আঘাত করে, এজন্য নদীর পাড় ভাঙতে থাকে। এছাড়াও নদীর গতিপথ পরিবর্তন, নদীর পাড়ের মাটির দুর্বল গঠন, এছাড়াও আরো বেশ কিছু কারণ কিন্তু এখানে দেয়া হয়েছে, যার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে নদীর গতিপথ পরিবর্তন, নদীর পাড়ের মাটির দুর্বল গঠন, নদীর ভরাট ও যেখানে সেখানে বাঁধ দিয়ে নদীর শাসনের চেষ্টা। সো আমরা কিন্তু জানি যে বিভিন্নভাবে কিন্তু আসলে নদী শাসন করা হয়। নদী শাসন করা বলতে তোমরা অনেকেই নাও জানতে পারো যে নদী শাসন জিনিসটা আসলে কি। নদী শাসন হচ্ছে এমন একটা ব্যাপার যেটা হচ্ছে নদীকে বিভিন্ন জায়গা থেকে বাঁধ দিয়ে বা নদীকে বাঁধপ্রাপ্ত করে সেটাকে হচ্ছে নদীর যে গতিপথ রয়েছে সেই নদীর গতিপথের দিক পরিবর্তন করা হয় এভাবে।
সো যখন নদীর এই দিক পরিবর্তন করা হয় সেটাকে কিন্তু নদী শাসন বলা হয়। সো আমরা দেখি না যে বাচ্চারা যাতে বিপথে না যায়, আসলে এলোমেলো পথে না যায়, উল্টাপাল্টা রাস্তায় না যায়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আমরা শাসন করি। তো শাসন করে তাদের যেমন আমরা রোড ডিরেকশনটা দিই, সেম ভাবে কিন্তু আসলে নদী শাসন করে নদীর যে ডিরেকশনটা সেটাকে ঠিক রাখা হয়, বা যেই ডিরেকশনে নিতে চায় তারা সেই ডিরেকশনে নদীটাকে শাসন করে রাখে। সো দেখো, যে নদীর পাড়ে যথেষ্ট গাছপালা না থাকলেও কিন্তু এই ভাঙনের সৃষ্টি হতে পারে, এবং যেখানে সেখানে বাঁধ দেওয়ার কারণে হতে পারে। এবং নদীর যে মাটিটা রয়েছে নদীর তীরবর্তী, সেই মাটিটা যদি দুর্বল থাকে সেক্ষেত্রেও কিন্তু আসলে নদী ভাঙন ঘটে। তারপর দেখো, নদী ভাঙনের ফলে এদেশের হাজার হাজার একর আবাদি জমি, বসতবাড়ি এবং অন্যান্য স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে। সো স্থাপনা বিলীন হয়ে যাওয়া থেকে আমি তোমাদেরকে একটা কাহিনী বলবো। এবং যেহেতু নদী তো ভাঙছেই প্রচুর পরিমাণে, এবং তার নিয়ম মতো সে কিন্তু প্রতি টাইমে কিন্তু ভাঙতেই থাকে। সো এই যে নদীর তীরবর্তী এলাকার যে মানুষগুলো থাকে, বা চরাঞ্চলে নদীর মাঝখানের চরাঞ্চলের যে মানুষগুলো থাকে, তারা কিন্তু মূলত হচ্ছে কৃষি কাজ করে থাকে, এবং তাদের যেহেতু অবাধি জমিগুলো রয়েছে, সেই জমিগুলোতে কিন্তু তারা ফসল ফলিয়ে থাকে। সেই ক্ষেত্রে যেটা হয় যে বর্ষার মৌসুমেও কিন্তু আসলে নানান ধরনের ফসল তাদের জমিতে থাকে, ধান থাকে, তারপর পাট থাকে। সো এই সময় নদী ভাঙনটা যখন হয়, তখন কিন্তু আসলে নদী ভাঙন যদি তোমরা কেউ সামনে থেকে দেখে থাকো যে কত ডেঞ্জারাস একটা চিত্র, সেটা কিন্তু আসলে তোমরা তোমাদের চোখে কি দেখছো সেটা বিশ্বাস করতে পারবে না যদি তোমরা কোনোদিন কেউ সামনে থেকে দেখতে পারো। সেক্ষেত্রে তোমরা যে কাজটি করতে পারো, তোমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু ইন্টারনেটে সার্চ করে কিন্তু আসলে বিভিন্ন জায়গার যে নদী ভাঙন রয়েছে সেই নদী ভাঙন কিন্তু তোমরা দেখতে পারো। আর যে আবাদি জমির যে ব্যাপারটা, সেটার কথা যদি বলি, যে তারা তো অবশ্যই ফসল চাষ করে, সেই সময়টায় ধান পাট এগুলো চাষ করে। সো এরকম একটা ব্যাপার হয় যে নদী ভাঙতে ভাঙতে এত তাড়াতাড়ি এবং দ্রুততার সাথে চলে আসে যে ওই যে ফসলটা যে তারা তুলে যে বিক্রি করবে, সেই সময়টুকু কিন্তু পাওয়া যায় না। অনেক সময় অনেক ক্ষেত্রে হয় একদম চোখের পলকে ভাঙতে ভাঙতে কিন্তু একদম বাড়ি পর্যন্ত চলে আসে, এবং তারা কিন্তু সেই বাড়ির টিন এগুলো উঠিয়ে নিয়ে কিন্তু অন্য এক স্থানে কিন্তু পাড়ি জমায়। সো আমার যে আবার এর সাথে যে স্থাপনাগুলোর যে বিলীন হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আমার নিজের চোখে দেখা। যে আমাদের যে গ্রামের বাড়ি ছিল, সেটার পাশেই যে আমাদের নানু বাড়ি, সেটা কিন্তু একটা নদীর তীরবর্তী এলাকায় ছিল, এবং সেখানটায় কিন্তু তারা আগে বসবাস করতো, এবং সেই অঞ্চলের মানুষের জন্য একটা কলেজ প্রতিষ্ঠা করা ছিল, যে কলেজটি সাততলা একটি কলেজ ছিল, পাশে মসজিদ ছিল, এবং মাদ্রাসা ছিল, এবং আরো বেশ কিছু স্থাপনা ছিল, একটা বিশাল এরিয়া ছিল, একটা বাজার ছিল। সো নদী ভাঙন যখন ভাঙতে ভাঙতে একদম শেষ পর্যায়ে চলে আসে, ওই কলেজটাকে বাঁচানোর জন্য কিন্তু সবাই আসলে সেইখানটায় বালু ভর্তি বস্তা ফেলে, তারপরে হচ্ছে বিভিন্ন কৌশলে কিন্তু আসলে নদী ভাঙনটা কিন্তু তারা রোধ করতে চেয়েছিল, বা ভাঙার যে দিকটা সেই দিকটা পরিবর্তন করতে চেয়েছিল। যেমনটি বইয়ে বলা আছে যে মাটিটা যদি একটু স্ট্রং থাকে, বা সেখানটায় যদি গাছপালা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে নদী ভাঙার যে যাত্রাটা সেটা কিন্তু আসলে ঘুরে যেতে পারে, বা সেখানটায় ভাঙন নাও ঘটতে পারে। সো তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছিল, বাট যখন চলে আসলো আর যেদিন ভাঙলো, সেটা কিন্তু একদম চোখের সামনে একটা এত বড় একটা বিল্ডিং কিন্তু আসলে তলিয়ে গেল, মসজিদগুলো তলিয়ে গেল, খুবই কয়েকটা সেকেন্ডের ব্যাপারে মাত্র তলিয়ে গেল। সো এরকম কিন্তু অনেক স্থাপনা অনেক স্থানে আসলে একদম বিলীন হয়ে যাচ্ছে, একদম তলিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে অনেক মানুষের অবাধি জমি নষ্ট হয়ে যাচ্ছে, ঘরবাড়ি অনেকে সরিয়ে নেওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা পাচ্ছে না এই নদী ভাঙনের কারণে। সো এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু আসলে আমাদের যে যেহেতু নদীমাতৃক দেশ, আমাদের জন্য একটা সাথী একটা সমস্যা, এটা আমাদের মানতেই হবে। দেখো, স্থাপনা যেমন বিলীন হয়ে যাচ্ছে, এর ফলে প্রতি বছর দেশে হাজার হাজার মানুষ ভিটে মাটি ও কাজের সংস্থান হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ছে। সো এটার ফলে কি হচ্ছে যে অনেক মানুষ কিন্তু যাদের অন্য কোনো জায়গায় জায়গা সম্পত্তি নেই বা থাকার কোনো জায়গা নেই, তারা কিন্তু আবার প্রতি বছর কিন্তু আসলে জায়গা সম্পত্তি হারিয়ে ফেলে। সো একদম নিঃস্ব কিন্তু তারা হয়ে যায়। যেসব কারণে নদী ভাঙন ঘটে সেই সম্পর্কে সচেতন হলে নদী ভাঙন ও তার ক্ষয়ক্ষতি অনেক অংশে কমানো যাবে। সো যেসব কারণে নদীগুলো ভাঙছে, সেই ভাঙার যে কারণগুলো সেগুলো যদি কমানো যায়, তাহলে কিন্তু আসলে নদী ভাঙনকে রোধ করা যাবে, বা নদী ভাঙন কিন্তু অনেক অংশে কমিয়ে ফেলা পসিবল হবে। সো দেখো, নদী ভাঙনের যে ক্ষয়ক্ষতি রয়েছে সেটাকেও কমিয়ে আনা সম্ভব হবে। সো এখানে কিন্তু একটা জিনিস আমরা জানতে পেলাম, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গাছ যদি আমরা লাগাই, সেক্ষেত্রে কিন্তু আসলে নদী ভাঙার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু রোধ করা সম্ভব হতে পারে। তাহলে কিন্তু ভূমিটা কিন্তু স্ট্রং থাকে, কারণ গাছ তো মাটিটাকে আঁকড়ে রাখে।
যদিও আমি অনেক গাছ সহ নদী ভেঙে যেতে দেখেছি, কিন্তু তারপরও বেশি পরিমাণ গাছ লাগালে হয়তো বা মাটিটা একটু মজবুত থাকবে, সেক্ষেত্রে কিন্তু চান্সেস একটু কম থাকে। সো সচেতনতা আসলে আমাদের পারে যে এইসব নদী ভাঙনের থেকে যে আরো যে প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে সেই সবগুলো দুর্যোগ থেকেই কিন্তু আসলে আমাদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব করতে পারে। তো আজকের পার্ট এই পর্যন্তই, নদী ভাঙন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করা হলো। যদি তোমাদের এই বিষয়ক কোনো প্রশ্ন থেকে থাকে বা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমরা যেটা করবে সেটা হচ্ছে অবশ্যই তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, কারণ বেল আইকনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের আপলোড করা সকল প্রকার আপডেটেড ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং যেটা করবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবে, কারণ যত বেশি তোমরা আমাদের ক্লাসটিকে শেয়ার করবে তত বেশি কিন্তু তোমার আশেপাশের পরিজন যারা রয়েছে, তোমার বন্ধু মহল যারা রয়েছে, ছোট ভাই বড় ভাই যারা রয়েছে, সকলেই কিন্তু এটা সম্পর্কে জানতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।